নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ 7ই জুলাই 2026। গতকালই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই তিনটি দেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে রওনা হয়েছেন। আর গতকাল যখন প্রধানমন্ত্রীর বিমান ইন্দোনেশিয়ার আকাশসীমায় প্রবেশ করল, তখন ইন্দোনেশিয়ার বায়ুসেনার দুটো ফাইটার জেট আকাশে উড়ে এসে প্রধানমন্ত্রীর বিমানকে চারপাশ দিয়ে ঘিরে ধরে সসম্মানে এসকর্ট করে নিয়ে গেল। একজন ভারতীয় হিসেবে এই দৃশ্য আমাদের বুক গর্বে ভরিয়ে দেয়। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান আজ কোন উচ্চতায় পৌঁছেছে, এটা তার জলজ্যান্ত প্রমাণ। কিন্তু বন্ধুরা, গ্লোবাল জিওপলিটিক্সের আসল খেলাটা এই দৃশ্যটার ঠিক পেছনে, পর্দার আড়ালে ঘটে গেছে। প্রধানমন্ত্রী মোদী পূর্ব এশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগেই আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মাঝরাতে মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের বুকে ভারতের এমন এক দাবার চাল চেলে দিয়েছেন, যা ওয়াশিংটন থেকে শুরু করে তেহরান এবং ইসলামাবাদ পর্যন্ত পুরো দুনিয়ার ঘুম উড়িয়ে দিয়েছে। আজকের ব্রেকিং নিউজ হলো, মিডল ইস্টের তপ্ত মরুভূমিতে এই মুহূর্তে এক চরম পাওয়ার স্ট্রাগল চলছে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান। আর এই দুই দেশের চরম উত্তেজনার মাঝে সুযোগ বুঝে পাকিস্তান চেষ্টা করেছিল কাতারকে সাথে নিয়ে মাঝখানে ঢুকে একটা মিডিয়েশন কার্ড বা মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে। পাকিস্তান ভেবেছিল এই সুযোগে তারা আমেরিকার কাছ থেকে কিছু ফান্ড এবং গ্লোবাল লিভারেজ আদায় করে নেবে। কিন্তু ভারত এই পুরো প্ল্যানটাকে মাত্র এক রাতে ধূলিসাৎ করে দিয়েছে। যে কাতার কিছুদিন আগে পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করত, তারা আজ হঠাৎ করেই ভারতের বিদেশমন্ত্রীর জন্য রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। কাতার আজ পাকিস্তানের হাত ছেড়ে সম্পূর্ণভাবে ভারতের শর্তে কথা বলতে বাধ্য হচ্ছে। কিন্তু এখানে কিছু বড় প্রশ্ন উঠে আসে, যা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। কেন হঠাৎ কাতার ভারতের সামনে এভাবে আত্মসমর্পণ করলো? কাতার কি সত্যিই পাকিস্তানের হাত ছেড়ে দিল? আর আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার্সে যাওয়ার ঠিক আগেই জয়শঙ্করের এই 4টি গালফ দেশের সফর ভারতের জন্য কতটা ক্রিটিক্যাল? ভারত কিভাবে কোনো সামরিক শক্তি না দেখিয়ে শুধু নিজের ইকোনমিক পাওয়ার দিয়ে পুরো মিডল ইস্টের সমীকরণ বদলে দিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই এক্সক্লুসিভ এপিসোডে আমরা একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ ভারতের এক চরম কূটনৈতিক বিজয়ের গল্প। বন্ধুরা, এবার আমাদের এই খবরের আসল গভীরে ফিরে যেতে হবে। এই মুহূর্তে গ্লোবাল ইকোনমি এবং এনার্জি মার্কেটে একটা বড় রকমের অস্থিরতা চলছে। ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক এখন সব থেকে খারাপ পর্যায়ে। মিডল ইস্টে যে কোনো সাধারণ ঘটনাও যে কোনো মুহূর্তে একটা বড় কনফ্লিক্ট বা যুদ্ধ ডেকে আনতে পারে। আর এই চরম উত্তেজনার সুযোগ নিয়ে পাকিস্তান নিজেদের খুব বড় ডিপ্লোম্যাটিক প্লেয়ার প্রমাণ করার চেষ্টা করছিল। পাকিস্তান ভাবছিল আমেরিকা আর ইরানের মধ্যে মেসেজ পাস করে, অর্থাৎ দালালি করে, তারা বিশ্বমঞ্চে নিজেদের গুরুত্ব বাড়াবে এবং আমেরিকার কাছ থেকে মোটা টাকা অনুদান নেবে। কিন্তু ভারতের বিদেশ নীতি এখন আর আগের মতো দুর্বল নয়। ভারত খুব ভালো করেই জানে যে মিডল ইস্টে যদি কোনো অশান্তি হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের এনার্জি সিকিউরিটি অর্থাৎ জ্বালানি নিরাপত্তার উপর। বন্ধুরা, স্ক্রিনে আপনারা ভারতের বিদেশ মন্ত্রকের এই অফিসিয়াল প্রেস রিলিজের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার বলা আছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 5ই জুলাই থেকে 10ই জুলাইয়ের মধ্যে কাতার, বাহরিন, কুয়েত এবং ওমানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সফরে বেরোচ্ছেন। আর এই মিশনের প্রথম স্টপ ছিল দোহা, অর্থাৎ কাতারের রাজধানী। রবিবার যখন জয়শঙ্কর কাতারের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলী থানির সঙ্গে বৈঠক করে বসেন, তখন টেবিলের ওপর শুধু সাধারণ ব্যবসার ফাইল ছিল না। সেখানে কথা হচ্ছিল রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার এবং গ্লোবাল পাওয়ার ব্যালেন্স নিয়ে। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় ভারতকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর জয়শঙ্করের এই এক চালের পরেই পাকিস্তানের সেই মিডিয়েশন কার্ড বা মধ্যস্থতা করার স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কাতার হঠাৎ ভারতের সব কথা শুনতে কেন রাজি হলো? যে কাতার পাকিস্তানের এত বড় বন্ধু ছিল, সে আজ ভারতকে কেন এত গুরুত্ব দিচ্ছে? বন্ধুরা, কূটনীতিতে কোনো আবেগ চলে না, সেখানে কাজ করে নিটল বাস্তব এবং লেভারেজ।
ভারত কোনো রকম আগ্রাসী বিবৃতি না দিয়েও কাতারকে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারতের স্বার্থের বিরুদ্ধে যাওয়া কাতারের নিজের ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। স্ক্রিনে দেওয়া দ্য হিন্দুর এই রিপোর্টটি ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে জয়শঙ্কর এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে অত্যন্ত গভীর আলোচনা হয়েছে। কাতার আজ খুব ভালো করেই জানে যে তাদের পুরো দেশের অর্থনীতি, তাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এবং লজিস্টিক নেটওয়ার্ক ভারতীয় প্রফেশনালস এবং ওয়ার্কফোর্সের উপর টিকে রয়েছে। ভারতীয়রা যদি কাজ বন্ধ করে দেয় তবে কাতারের অর্থনীতি একদিনেও সার্ভাইভ করতে পারবে না। জয়শঙ্কর এই বৈঠকে কাতারে থাকা লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়ে কাতার সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস বা ক্লিয়ার অ্যাসিওরেন্স নিয়েছেন। ভারত খুব শান্ত মাথায় কাতারকে বুঝিয়ে দিয়েছে যে ভারত তার নাগরিকদের সুরক্ষার জন্য যে কোনো স্তরে যেতে পারে। আর কাতারও বুঝতে পেরেছে যে পাকিস্তানের মতো দেউলিয়া দেশের হাত ধরে ভারতের মতো বিশাল সুপার পাওয়ার এবং মার্কেটকে চটানো সম্ভব নয়। বন্ধুরা, এবার আসি সেই আসল বিষয়ে, যা সাধারণ মিডিয়া বা নিউজ চ্যানেলগুলো আপনাদের কখনো বলবে না বা যার গভীরে তারা কখনো ঢোকে না। আর সেটা হলো ভারতের এনার্জি সিকিউরিটি এবং ভারতের গ্যাস বেসড ইকোনমি হয়ে ওঠার মেগা প্ল্যান। ভারত খুব দ্রুত নিজেকে কয়লা বা তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে ক্লিন এনার্জি বা গ্যাসের ব্যবহারে উন্নত করছে। আর এই ক্ষেত্রে কাতার হলো ভারতের সবথেকে বড় এলএনজি সাপ্লায়ার্স বা গ্যাস সরবরাহকারী দেশ। আপনারা এই মুহূর্তে দ্য ইকোনমিক টাইমসের যে অফিসিয়াল এবং এক্সক্লুসিভ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন তা ভারতের এক বিশাল অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক জয়কে তুলে ধরেছে। ভারত কাতারের সাথে একটি ঐতিহাসিক $78 বিলিয়ন ম্যাসিভ এলএনজি ডিল 2048 সাল পর্যন্ত এক্সটেন্ড বা দীর্ঘমেয়াদী করছে। এই ডিলের মাধ্যমে ভারত আগামী 20 বছরেরও বেশি সময়ের জন্য নিজের দেশের কোটি কোটি কলকারখানা, সিএনজি গাড়ি এবং ঘরবাড়ির গ্যাসের যোগান সম্পূর্ণ নিশ্চিত করে নিয়েছে। আর সবচেয়ে বড় সুখবর কি জানেন? ভারত এই চুক্তিটি আগের চেয়ে অনেক কম দামে বা ডিসকাউন্টে ফাইনাল করেছে, যার ফলে সরাসরি ভারতের প্রায় $6 বিলিয়ন সাশ্রয় হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় কয়েক হাজার কোটি টাকা। এখন পর্দার পেছনের আসল বাস্তবটা ভালো করে বুঝুন। কাতার খুব ভালো করেই জানে যে বর্তমান পৃথিবীতে ভারত হলো সবথেকে দ্রুতগতিতে বাড়তে থাকা এবং সবথেকে বিশ্বস্ত এনার্জি মার্কেট। কাতার আর যত বড় গ্যাসের উৎপাদকই হোক না কেন, যদি তারা তাদের নিজেদের দেশের অর্থনীতি বা ইকোনমি সচল রাখতে চায় তবে তাদের ভারতের মতো একটা বিশাল এবং স্থায়ী মার্কেটকে সবচেয়ে বেশি প্রয়োজন। আমেরিকা বা ইউরোপের বাজার এখন চরম অস্থির। সেখানে ভারত হলো একমাত্র দেশ যা প্রতি বছর বিপুল পরিমাণে গ্যাস কেনার গ্যারান্টি দেয়। কাতার খুব ভালো করেই জানে তারা যদি কোনো কারণে ভারতের মতো এত বড় কাস্টমার এবং মার্কেটকে হারায় তবে তাদের দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের দেশের মোদী সরকার এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর ঠিক এই অর্থনৈতিক মার্কেট লিভারেজটাকেই দাবার চাল হিসেবে ব্যবহার করেছেন। ভারত খুব স্পষ্ট ভাষায় কাতারকে বুঝিয়ে দিয়েছে ব্যবসা আর কূটনীতি দুটো আলাদা জিনিস হতে পারে না। যদি কাতারকে ভারতের মাটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করতে হয় তবে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে তাদের স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটি ইন্টারেস্টের পূর্ণ গ্যারান্টি দিতে হবে। আপনি একদিকে ভারতের বাজারে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা কামাবেন আর অন্যদিকে বিশ্বমঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের পিঠে ছুরি মারবেন। এই দ্বিচারিতা নতুন ভারত আর সহ্য করবে না। ভারত সরকারের এই কঠোর এবং বাস্তবসম্মত কূটনৈতিক অবস্থানের সামনে দাঁড়িয়ে কাতার আজ পুরোপুরি ব্যাকফুটে চলে গেছে। তারা বুঝতে পেরেছে যে পাকিস্তানের মতো একটি দেউলিয়া এবং ভিখারি দেশের হাত ধরে কোনো লাভ নেই, বরং ভারতের স্বার্থকে সম্মান জানালেই তাদের নিজেদের দীর্ঘমেয়াদী লাভ। আর এই অর্থনৈতিক চাপের সামনে পড়েই কাতার আজ পাকিস্তানের সেই তথাকথিত মিডিয়েশন কার্ড বা মধ্যস্থতা করার চালকে ছুঁড়ে ফেলে ভারতের শর্তে সই করতে বাধ্য হয়েছে। বন্ধুরা, কোনো যুদ্ধ না করে, কোনো মিসাইল না ছুঁড়ে, শুধু নিজেদের অর্থনৈতিক ক্ষমতা দিয়ে শত্রুকে কোণঠাসা করার এই যে কায়দা, একেই বলে আন্তর্জাতিক রাজনীতির আসল ডিপ্লোম্যাটিক চেকমেট। কিন্তু বন্ধুরা, যদি আপনারা ভেবে দেখেন যে বিদেশমন্ত্রী জয়শঙ্করের এই মিশন শুধু মিডিল ইস্টের এই 4টে দেশের মধ্যেই সীমাবদ্ধ, তাহলে আপনারা এই জিওপলিটিক্যাল পাজল বা দাবার ছকের মাত্র অর্ধেকটা দেখেছেন। ভারতের আসল গেম প্ল্যানটা এর থেকেও অনেক বড় এবং সুদূরপ্রসারী। গালফ এবং মধ্যপ্রাচ্যের এই প্রধান দেশগুলোকে নিজেদের কনফিডেন্সে নেওয়ার পর এবং সেখানে ভারতের পজিশন স্ট্রং করার পর
জয়শঙ্করের পরবর্তী টার্গেট হলো সরাসরি ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের পাওয়ার সেন্টারগুলো। স্ক্রিনে দেওয়া হিন্দুস্তান টাইমসের এই রিপোর্টটি দেখুন। মিডল ইস্টে সফর শেষ করেই আগামী 13ই জুলাই বিদেশমন্ত্রী জয়শঙ্কর সরাসরি নিউ ইয়র্কে ল্যান্ড করবেন। সেখানে তার মূল টার্গেট হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 সাইকেলের জন্য ভারতের নন পার্মানেন্ট সিটের অফিসিয়াল ক্যাম্পেইন শুরু করা। আমেরিকা এবং রাষ্ট্রসংঘে যাওয়ার ঠিক আগে গালফ দেশগুলোর সমর্থন নিজেদের পকেটে পোড়া এবং ইরান আমেরিকা ক্রাইসিসের মাঝে ভারতের ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স দেখানো, এটা ভারত সরকারের এক অত্যন্ত গভীর এবং দূরদর্শী স্ট্র্যাটেজি। ভারত বিশ্বমঞ্চকে এই ডিরেক্ট মেসেজ দিচ্ছে যে দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো সমস্যার সমাধান করতে হলে নিউ দিল্লিকে ছাড়া তা আর সম্ভব নয়। এর ঠিক পরেই 14 এবং 15ই জুলাই জয়শঙ্কর যাবেন ব্রাসেলসে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। ইউরোপ আর চীনের ওপর থেকে তাদের ডিপেন্ডেন্সি বা নির্ভরতা কমাতে মরিয়া। তারা অল্টারনেটিভ সাপ্লাই চেন খুঁজছে। আর ভারত ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে অ্যাডভান্স টেকনোলজি, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ইউরোপের সবথেকে নির্ভরযোগ্য স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠছে। বন্ধুরা, এই পুরো ঘটনা আমাদের একটা কথাই প্রমাণ করে, ভারত আজ আর 5টা সাধারণ দেশের মতো শুধু পরিস্থিতি দেখে রিয়াকশন দেওয়া দেশ নয়। ভারত আজ গ্লোবাল জিওপলিটিক্সের পুরো সমীকরণটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একদিকে আমাদের প্রধানমন্ত্রী যখন পূর্ব এশিয়ায় পা রাখছেন এবং সেখানে তাকে ফাইটার জেট দিয়ে রাজকীয় সম্মান জানানো হচ্ছে, তার ঠিক আগেই আমাদের বিদেশমন্ত্রী পশ্চিম এশিয়ায় ভারতের সুরক্ষার প্রাচীর তৈরি করে দিয়ে এসেছেন। পাকিস্তান যেখানে লুকিয়ে লুকিয়ে ব্যাক চ্যানেলে কূটনীতি করার চেষ্টা করছিল, সেখানে ভারত ফ্রন্ট সিটে বসে নিজের এনার্জি সিকিউরিটি, স্ট্র্যাটেজিক অটোনমি এবং গ্লোবাল ইনফ্লুয়েন্সকে পার্মানেন্টলি লক করে দিয়েছেন। কাতার থেকে শুরু হওয়া এই কূটনৈতিক বিজয় এবার সরাসরি নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘ হয়ে ব্রাসেলস পর্যন্ত পৌঁছাবে। ভারত সরকার এবং আমাদের বিদেশ মন্ত্রকের এই মাস্টার স্ট্রোকের বিষয়ে আপনাদের কি মতামত? আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই গৌরবময় রূপ দেখে আপনাদের কেমন লাগছে তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের নিখুঁত এবং বাস্তবসম্মত গ্লোবাল নিউজ অ্যানালিসিস নিয়মিত দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করুন। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।